বিনিয়োগ সংকটে ঢুকছে স্টার্টআপ। বছরে ২০০ প্রতিষ্ঠানের মধ্যে আলোর মুখ দেখছে অল্প কয়েকটি। নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের, বরাদ্দ বণ্টনে দুর্নীতি বন্ধের তাগিদ। শান্ত হচ্ছে না সমুদ্র, নামছে না সংকেত। মাছ শিকারে যেতে না পেরে দিশেহারা উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। জুলাই জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস। পুকুর সংকটে বিএফটিসি। কাপ্তাই হ্রদে লক্ষ্যমাত্রার ৩০% পোনা ছাড়া সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস কর্তৃপক্ষের। বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে রংগুয়াই আম। বাড়ছে বাগান ও উৎপাদন। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। খাগড়াছড়িতে বাড়ছে বিদেশি জাতের চাষ। এবং চলতি বছর দ্বিতীয় প্রান্তিকেও টেসলার বিক্রিতে ধস। ২৬% কমেছে শেয়ারের দাম। মাস্কের রাজনৈতিক অবস্থানকে দুষছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দেশে প্রতি বছর প্রায় ২০০ নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান আসলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছে না অনেক প্রতিষ্ঠান। এ অবস্থায় যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্টআপ বাংলাদেশ বলছে, পূর্বের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে না। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ বণ্টনে স্বজনপ্রীতি ও দুর্নীতি দূর করতে না পারলে কাজে আসবে না কোনো উদ্যোগী। ফরহাদুর রহমানের রিপোর্ট। শিক্ষা যেন আমরা ওর নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা হচ্ছে আইএলটিএস এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিনক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে ১০০ কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে, যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোড ম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম 2 মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া, কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া ১০০ কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। স্টার্টআপ ফান্ডিং নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। এ সময় বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা স্টার্টআপ নিয়ে প্রতিবেদনটি দেখছিলাম, আপনিও দেখছিলেন, আমি খেয়াল করছিলাম। তো প্রতিবেদনে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে বিনিয়োগ করা হচ্ছে কিন্তু সেইভাবে স্টার্টআপ কোম্পানিগুলো দাঁড়াচ্ছে না। এই যে স্টার্টআপ শব্দটা স্টার্ট অফ হয়ে যাচ্ছে, স্টার্ট তো ঠিকই হচ্ছে কিন্তু সেভাবে আর সেটা এগিয়ে যাচ্ছে না, এর পেছনের কারণটা কি?
দেখুন, স্টার্ট আপ কোম্পানি সবগুলো যে সাকসেসফুল হবে এর কোনো মানে নেই। ইনফ্যাক্ট যদি আপনি সারা পৃথিবীতে চিন্তা করেন, দেখবেন যে অনলি 10% স্টার্ট আপ কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হয় এবং তারা কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করে আস্তে আস্তে বড় হতে থাকে। বাকিরা প্রায় 90%ই বলতে পারেন তারা কিন্তু আস্তে আস্তে বসে যায় এবং ওই উদ্যোক্তারা কি করে, তারা আবার অন্য একটা নতুন উদ্যোগ নিয়ে আসে। এটা কিন্তু একটা সারা পৃথিবীতে একটা প্র্যাকটিস। কিন্তু বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে স্টার্ট আপগুলো যে বড় হবে, ওই যে 10%-এর কথা বললাম, তারা যে বড় হবে, সেই বড় হতে গেলে যে তার যে অর্থায়ন প্রয়োজন, সেই অর্থায়নটা যথেষ্ট পরিমাণে না। সরকার থেকে কয়েকটা প্রকল্প আছে, এই যে স্টার্ট আপ বাংলাদেশের কথা শুনলাম, এই ধরনের একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি সরকার তৈরি করেছে, সেখান থেকে কিছু হাতে গোনা কয়েকটা কোম্পানিকে তারা অর্থায়ন করতে পেরেছে। কিন্তু আরও যে প্রাইভেট যে ইকুইটি ফার্মগুলো আসবে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো আসবে, সেই রকম বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি। আরেকটা জিনিস আপনি দেখেন যে অন্যান্য দেশ যদি আমরা কম্পেয়ার করি, মনে করেন ইভেন পাকিস্তান যদি কম্পেয়ার করি, আমি ইন্ডিয়া বাদ দিলাম, পাকিস্তান যদি কম্পেয়ার করেন, ভিয়েতনাম কম্পেয়ার করেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাহলে কিন্তু দেখবেন যে বিদেশি বিনিয়োগ এখানে অনেক বেশি আসছে। বাংলাদেশেও আসছে। বাংলাদেশে আমরা যদি হিসাব করি তাহলে দেখবো যে এই বছরের যদি প্রথম অর্ধে, আমরা তো জুন শেষ করলাম, এখানে একটা বড়, এই বছর একটা খুব ভালো একটা বিনিয়োগ এসেছিল, প্রায় 120 মিলিয়নের মতো, 120 মিলিয়ন ইউএস ডলারের মতো। কিন্তু এটা একটা এক্সেপশন, বিকজ একটা বড় প্রায় 100 মিলিয়ন 110 মিলিয়নের একটা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হয়েছে, সেই কারণে এটা হয়েছে। কিন্তু বাকি তো কিন্তু মাত্র 10 মিলিয়ন। সো এই জিনিসটা কিন্তু আরো মিনিমাম 10 গুণ হওয়া উচিত ছিল। মানে মিনিমাম আমাদের 100 মিলিয়ন বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসা উচিত ছিল এই স্টার্ট আপগুলোতে, যেটা ধরেন অন্যান্য দেশগুলোতে আসছে, আমাদের যারা কম্পিটিটর সেগুলোতে আসছে। কেন আসছে না বাংলাদেশে? 2-3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে এই ভেঞ্চার ক্যাপিটালের যে নিয়ম কানুনগুলো, এই বিধিমালাগুলো, এখানে যথেষ্ট জটিলতা আছে এবং অনেক ক্ল্যারিটির অভাব আছে। আমাদের ধরেন মনে করেন যে বিনিয়োগকারীরা কি চিন্তা করে, যে তারা কিন্তু বিনিয়োগ করে সারা জীবন এখানে থাকবে এই কোম্পানিতে, সেটা কিন্তু না। তারা চিন্তা করে আমি 8 বছর পরে, 9 বছর পরে, 10 বছর পরে আমি একটা লাভ নিয়ে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে যাব, এক্সিট, এই এক্সিট ব্যাপারটা কিন্তু আমাদের এখানে খুব ডিফিকাল্ট, বিশেষ করে বিদেশিদের জন্য। সো এই যে নিয়ম কানুনের যে জটিলতা, এই কারণে অনেকে ইনভেস্ট করতে চায় না। আরেকটা কারণ হচ্ছে, বড় কারণ, সেটা হচ্ছে যে ইনোভেশনের অভাব। আমাদের দেশে সমস্যার তো অভাব নাই, তাই না? সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে একটা ইনোভেটিভ ওয়েতে, উদ্ভাবনী ওয়েতে। কিন্তু আমাদের দেখা যায় কি, সব কপি পেস্ট। হয়তো বিদেশে কিছু একটা হচ্ছে, সেটার আমরা কপি পেস্ট করার চেষ্টা করছি, অথচ বাংলাদেশের কনটেক্সটে সেটা হয়তো প্রযোজ্য না ঠিক মতো। সো ইনোভেশন আমাদের মধ্যে কম আছে, আমাদের মধ্যে সৃজনশীলতা কম আছে। এটা তো আসলে ছোটবেলা থেকে আমাদের যে লেখাপড়ার যে সিস্টেম, আমরা কিন্তু মুখস্থ করতে বেশি ভালোবাসি, ওটাইতেই আমরা অভ্যস্ত। আমরা যে নতুন করে কিছু একটা শিখবো, নতুন কিছু বানাবো, নতুন চিন্তা করব, সেইটা আমাদের মধ্যে নাই। সো এইটাও একটা বড় কারণ। এই 2টা কারণের জন্য আমার মনে হয় যে বিদেশি বিনিয়োগ আসে না, দেশীয় বিনিয়োগকারীরাও উৎসাহিত হয় না। কেননা আপনার মধ্যে যদি ইনোভেশন না থাকে, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে, সেটাকে আপনি তো স্কেল আপ করতে পারবেন না। আপনার হয়তো এলাকায় করবেন, পুরো দেশে নিয়ে যেতে পারবেন না, বিদেশে নিয়ে যেতে পারবেন না, তখন ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় না। এটা একটা আমাদের দেশের জন্য একটা বড় অসুবিধা। আরেকটা যেটা বলবো, আমরা সেটা শুনলাম যে স্টার্ট আপ বাংলাদেশ, এটা তো হয়েছে গত 2-3 বছর ধরে, প্রতি বছরই 100 কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছিল। কিছু কোম্পানিকে, আবার 37টা কোম্পানিকে স্টার্ট আপ বাংলাদেশ থেকে অর্থায়ন করা হয়েছে। কিন্তু ওই দেখেন মাত্র 37টা, মানে ওয়াই নট 370টা? হ্যাঁ, কিন্তু বিকজ 370টা কোম্পানি পাওয়াই যাচ্ছে না, যে সেখানে যে আপনি যে ইনভেস্ট করবেন সেরকম কোম্পানি পাওয়া যাচ্ছে না। কয়েকটা কোম্পানি আমাদের এখানে খুব ভালো করেছে, যেমন ধরেন পাঠাও করেছে, চাল ডাল করেছে, এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে যাদের নাম আমরা সবসময় শুনি। তাদের জানি যে বিদেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট এসছে। কিন্তু বেশিরভাগ কোম্পানিতে এই ধরনের সমস্যা। আরেকটা সমস্যার কথা বলি, আমাদের যারা উদ্যোক্তা আছে, মেধাবী ছেলেমেয়ে, তারা কিন্তু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে, সবাই না, অনেকেই কিন্তু কিছু কিছু এ ধরনের ভালো ভালো প্রোডাক্ট বা সার্ভিস তারা নিয়ে আসার চিন্তা ভাবনা করেছে। কিন্তু তাদের কোনো বিজনেস প্ল্যান নাই। তারা হয়তো টেকনিক্যালি সাউন্ড, কিন্তু তারা হয়তো মার্কেটিংয়ে ভালো জানে না, তারা ফাইন্যান্সিং ভালো বুঝে না। সো একটা যে আমার বিজনেস প্ল্যান থাকবে এবং আমার একটা রাইট টিম থাকবে, যে আমি হয়তো টেকনিক্যালি ভালো, আমার বন্ধুটা মার্কেটিংয়ে ভালো, আরেকটা বন্ধু হচ্ছে ফাইন্যান্সিংয়ে ভালো, সে ফাইন্যান্সটা ভালো বুঝে, এই 3 জন মিলে যে একটা টিম করে একটা কাজ করবে, এই জিনিসটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় না।
আপনি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানও বিদেশি ফান্ডিং পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না, এবং কপি পেস্টের একটা প্রবণতার কথা আপনি বললেন। এটার আসলে প্রতিবন্ধকতাটা কোথায়, ল্যাকিংসটা কোথায় রয়ে যাচ্ছে যে ওরা তারা পারছে কিন্তু আমরা পারছি না? ওই যে আমি বললাম যে আপনার ওখানে কিন্তু যেমন ইন্দোনেশিয়ার কথা আপনি চিন্তা করেন, গত 5 বছরে ওদের এই স্টার্ট আপ পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। মানে একেবারে জিরো থেকে এখন তারা হিরো। ওদের ওখানে $1 বিলিয়ন কোম্পানি বেশ কয়েকটা, এবং $multi-billion কোম্পানি, মানে যেটা স্টার্ট আপ ছিল তারা এখন $multi-billion কোম্পানিতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে ওদের যে নিয়ম কানুনগুলো আছে, ওদের যে আইনগুলো আছে, সেগুলোকে বিনিয়োগ বান্ধব করা হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকারের একটা প্রকল্প আছে ESF ফান্ড, এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রকল্প, সেটা এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট ফান্ড। এটা অনেক দিন, প্রায় আমার মনে হয় 15-20 বছর ধরে আছে। সেটাকে পরে আবার আরেকটা একটু মডিফাই করে আরেকটা করা হয়েছে EEF ফান্ড। সো আপনার এন্টারপ্রেনিউরিয়াল ইকুইটি, EEF ফান্ড আগে ছিল, ESF পরে করা হয়েছে। সো এই যে ফান্ডগুলো, এই ফান্ডগুলো কিন্তু অ্যাভেলেবল, কিন্তু আমরা ওটা নিতে পারছি না। মনে করেন আমার একটা স্টার্ট আপ আছে, উদ্যোগ আছে, ছোট উদ্যোগ, আমি এখানে একটা টাকা নিব, এখানে কিন্তু বেশ ভালো টাকা দেয় তারা, কিন্তু ইচ্ছা মানে আপনি কিন্তু ধরেন 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা পেতে পারেন, কিন্তু নানা রকমের এমন নিয়ম কানুনের ঝামেলা, এই অ্যাপ্লিকেশন করা মনে হচ্ছে একটা থিসিস করা। সো এইগুলি করলে তো আপনি কেউ উৎসাহিত হবে না, কারণ আপনি ব্যবসা করবেন নাকি এই থিসিস করবেন। সো এই ধরনের এই জিনিসগুলো আছে বাংলাদেশে, মানে প্রকল্পগুলো আছে, কিন্তু সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা এতই জটিল যে কেউ এটা নিতে চায় না। তাহলে এই জটিলতাটাকে কেন কমানো হচ্ছে না, যাতে সাকসেস রেটটা আরো বাড়ে? হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। জটিলতাটা কি আমাদের কমাতে হবে। আমরা একটা কথা বারবার শুনি যে ইজ অফ ডুইং বিজনেস। এই ইজ অফ ডুইং বিজনেস শুধু বিদেশিদের জন্য না, আমার দেশের লোকের জন্যই তো। একটা ক্ষুদ্র এন্টারপ্রেনার, সে যে একটা লোন নেবে, সেটাই তার যখন এত সমস্যা হয়ে যাচ্ছে, এইটা আমাদের করতেই হবে। এটা আমাদের যারা আইন প্রণেতারা আছেন তাদেরকে একসাথে মিলে এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ইন্ডাস্ট্রির সাথে বসতে হবে, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে। আমরা ইনপুট দিলে তারা সেগুলোকে, সেই জটগুলো ছাড়াতে তারা উদ্যোগী হবেন। সো এইগুলো না করলে, এই ধরনের ডায়ালগ না করলে কিন্তু কাজ হবে না। আপনি বলছিলেন একটা কথা যে বাংলাদেশে কিন্তু ভালো ভালো আইডিয়াও আছে, কিন্তু দেখা যায় একটা কোম্পানি গঠন করার পর সে হয়তোবা জানে সে কি করতে চায়, কিন্তু তার মার্কেটিং টিম ভালো না, তার হয়তোবা সেলিং প্রসেসটা ভালো হচ্ছে না। তো এই সাপোর্টগুলিও কেন দেওয়া হচ্ছে না, যাতে সেই কোম্পানিটা সাকসেস রেটটা বাড়ানো যায়? এই যে আপনি বলছিলেন যে 100টার মধ্যে আমাদের 90টাই ফেলিওর হচ্ছে, এই ফেলিওরটা কেন হচ্ছে? যেই ল্যাকিংসগুলো আছে সেগুলোর সাপোর্ট কেন দেওয়া হচ্ছে না? জি, এটা খুব ভালো কথা, এবং এইটাই অ্যাকচুয়ালি যখন বিভিন্ন দেশে আমরা যেই দেশগুলো নিয়ে কথা বলছিলাম, এই সব দেশে এই ধরনের সাপোর্ট সার্ভিসটা খুব স্ট্রং। আমাদের স্টার্ট আপ বাংলাদেশ যে কোম্পানিটা, এরাও ধরেন যে কোম্পানিতে ইনভেস্ট করবে তাদেরকে গ্রুমিং করার চেষ্টা করে, তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইটা আরো ভালো করে করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তো বাংলাদেশে 1-2টা মানে নাই বলে চলে, যেখানে আমাদের এখানে কয়েক ডজন থাকার উচিত ছিল। কেন নাই? এটাও একটা কারণ। ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হচ্ছে না কেন যারা বিভিন্ন স্টার্ট আপে বিনিয়োগ করবে? তার কারণ তাদের 1 নম্বর কথা বলেছিলাম, তাদের কোনো এক্সিট প্ল্যান নাই। তারা যে 7 বছর পরে 8 বছর পরে বের হয়ে যাবে ওই কোম্পানি থেকে লাভটা নিয়ে, এইটার প্রক্রিয়া অনেক জটিল, এবং দেখা যায় যে সেইটার কারণেই উদ্যোগী হয় না কেউ ইনভেস্ট করতে। আরেকটা কারণ হচ্ছে, কারণ বলবো না, আরেকটা ভাবে তাদেরকে উৎসাহিত করা যায়, সেটা হচ্ছে যে সরকার যদি বলে যে তুমি যদি স্টার্ট আপে 100 টাকা বিনিয়োগ করো, তোমাকে এই 100 টাকার উপরে ট্যাক্স বেনিফিট দেওয়া হবে, ট্যাক্স রিবেট দেওয়া হবে, তাহলে আমি বেশি বেশি করে ইনভেস্ট করব। আমি একটার জায়গায় 5টা ইনভেস্ট করবো, 5টা কোম্পানিতে ইনভেস্ট করবো, 10টা কোম্পানিতে ইনভেস্ট করবো। সো এই ধরনের আমার মনে হয় ইনসেন্টিভাইজ করতে হবে সরকারকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার প্রতি তিনি বেশি আহ্বান জানিয়েছেন, চাকরির পিছনে না ছুটে। তো সেই দিক থেকে উনি আহ্বান জানানোর পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য বা যে স্টার্ট আপ কোম্পানিগুলো গঠন করার ক্ষেত্রে সরকারিভাবে কোনো সহযোগিতা করছে কিনা বর্তমান সরকার? আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের তো সোশ্যাল বিজনেসের আইডিয়াটা তো একটা সারা পৃথিবীতে সারা ফেলে দিয়েছে। আমাদের উদ্যোক্তারা, আমাদের তরুণরা, তারা যদি এই ধরনের সোশ্যাল বিজনেস নিয়ে এগিয়ে আসে, আমি বলবো তারা সাকসেসফুল হবেই। কিন্তু ওই যে শর্ত থাকে যে তার যে সোশ্যাল বিজনেস করতে হবে, সেটাও তো একটা বিজনেস।
সেই সোশ্যাল বিজনেস করতে হলে তার একটা বিজনেস প্ল্যান থাকতে হবে। আমি বিজনেস প্ল্যান ছাড়া কোনো জায়গায় যদি শুরু করে দিই, কোনো বিজনেস শুরু করে দিই, তাহলে তো আমার একটা না একটা সময় গিয়ে আমি হোঁচট খাবই। সো এইটার ব্যাপারে আমার মনে হয় সরকার থেকে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমার আস্থা আছে যে ওনারা এটা নিয়ে কাজ করছেন। এই যে 100 কোটি টাকা এবার বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, এটা একটা ভালো সাইন। আমি বলবো যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যেটা আপনি বললেন যে এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো বা গ্রুমিংয়ের ব্যবস্থাগুলো আমাদের করা দরকার এবং অনেকগুলো ইনকিউবেটর তৈরি করা দরকার। যে ইনকিউবেটরে গিয়ে আমি হয়তো অফিস করব এবং আমাকে নানা রকমের শেখানো হবে, মার্কেটিং শেখানো হবে, অ্যাকাউন্টিং সম্বন্ধে শেখানো হবে। আমি হয়তো টেকনিক্যাল ব্যাপারটা খুব ভালো জানি, কিন্তু আমি অ্যাকাউন্টিং জানি না, তা আমাকে তো শেখাতে হবে। সো এগুলো আমার মনে হয় এই ধরনের ইনকিউবেটর অনেক তৈরি করে সেখানে এই ট্রেনিংগুলো করা দরকার। আচ্ছা, সরকারিভাবে কিন্তু চাকরির জন্য প্রস্তুত করা হয়, যেমন শেফের কোর্স করানো হচ্ছে, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে। সেখানে এই ধরনের স্টার্ট আপ কোম্পানি গঠন করার ক্ষেত্রে যে ধরনের যা শেখা দরকার, যে ট্রেনিং বা যে গ্রুমিংটা দরকার, সেটা কেন সরকারিভাবে করছে না? মানে যেটা বললাম যে করা উচিত, ডেফিনেটলি করা উচিত, কিন্তু এই যে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড যেটা করা হয়েছে, এটারই আসলে দায়িত্ব। কিন্তু শুধু অর্থ বিনিয়োগ তো না, এখানে তাদেরকে যে বিনিয়োগ করলাম সেই কোম্পানিটা যাতে সাকসেসফুল হয় সেটা তো আমাকে এনশিওর করতে হবে। তো সেই কারণে তাদেরকে আমার গ্রুমিং করতে হবে। তো এটা করার কথা তারা করছে, কিন্তু আমি যেটা বলছি যে এটা যথেষ্ট না। এটা এরকম আরো অনেকগুলো কোম্পানি দরকার, শুধু সরকার থেকে না, সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, এটা প্রাইভেট উদ্যোগ আসতে হবে। হ্যাঁ, এই বিষয়টি খুব ছোট করে জানতে চাচ্ছিলাম যে বড় বড় কোম্পানি যারা আছে বাংলাদেশে, তারা কেন ছোট কোম্পানিগুলোকে ইনভেস্ট করছে না বা এই গ্রুমিং এর ব্যবস্থা করছে না? যে করছে, কিছু কিছু কোম্পানি করছে, যেমন আইডিএলসি করছে, ড্যাফোডিলের একটা স্টার্ট আপ, মানে এই ধরনের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তৈরি হচ্ছে, এরকম হাতে গোনা 2-3টা করছে। কিন্তু ওই যে বললাম কিছুক্ষণ আগে যে ইনসেন্টিভাইজ করতে হবে, আপনাকে উৎসাহ দিতে হবে যে আপনারা যদি এখানে ইনভেস্ট করেন, ছোট এই ধরনের স্টার্ট আপগুলোতে ইনভেস্ট করেন, তাহলে আপনারা একটা বেনিফিট পাবেন, আপনি ট্যাক্স রিবেট পাবেন। তখন বড় বড় যে আমাদের গ্রুপ অফ কোম্পানিজগুলো আছে তারা এগিয়ে আসবে, তারা বিনিয়োগ করবে বড় বড়, এবং লোকাল বিনিয়োগ যখন হবে তখন সেটা দেখে উৎসাহিত হবে বিদেশিরা যে আমরাও তখন বিনিয়োগ করি। সো লোকাল বিনিয়োগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। অনেক স্টার্টআপ ফান্ডিং নিয়ে আলোচনা আমার সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। বেনাপোল বন্দরে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার আজিজুল হক। জানবো আমদানি রপ্তানি বাণিজ্যের খবর তার কাছ থেকে। বৈশ্বিক মন্দা, 5 আগস্টের পর ভারত বাংলাদেশ সরকারের আমদানি রপ্তানি বাণিজ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, সবকিছু মিলিয়ে 2024-25 অর্থ বছরে এসে দেখতে পেয়েছি যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট এবং ঘাটতি দেখা গেছে। বাংলাদেশ স্থল বন্দর পরিসংখ্যান আমাদেরকে বলছে 2023-24 অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 21,30,228 মেট্রিক টন পণ্য। অপরদিকে 2024-25 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে 14,98,898 মেট্রিক টন পণ্য। অর্থাৎ 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছর এসে দেখা গিয়েছে যে আমদানির পরিমাণ কমেছে 6,31,330 মেট্রিক টন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি 2023-24 অর্থ বছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছিল 4,56,672 মেট্রিক টন। আর 2024-25 অর্থ বছরে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি পরিমাণ ছিল 3,81,440 মেট্রিক টন। অর্থাৎ 2023-24 অর্থ বছরের চাইতে 2024-25 অর্থ বছরে এসে রপ্তানি পরিমাণ কমেছে 75,223 মেট্রিক টন। বাণিজ্যিক সংশ্লিষ্টরা আমাদেরকে বলছেন যে 5 আগস্টের পর বিশেষ করে রপ্তানি বাণিজ্যে ভারতের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে পাট এবং পাটজাত তৈরি পণ্য এবং তৈরি পোশাক ভারতে স্থলপথে রপ্তানি বন্ধ আছে। আর বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের একটি দাবির কারণে বাংলাদেশ সরকার ভারত থেকে স্থলপথে কিন্তু সুতো আমদানি বন্ধ রেখেছে। ফলে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যে এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল বন্দরে
2024-25 অর্থ বছরে এসে কিন্তু বড় ধরনের এই সংকট আমরা দেখতে পেয়েছি। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে এই সংকট কাটিয়ে ভারত এবং বাংলাদেশ সরকার বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন। আপনি জানেন যে দেশে 24টি স্থল বন্দর আছে, এর মধ্যে সচল আছে 16টি। এই 16টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে এই বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে কিন্তু এ পথে দুদেশের ব্যবসায়ীদের কিন্তু আগ্রহ রয়েছে এবং এই পথে কিন্তু আমদানি বাণিজ্য থেকে কিন্তু সরকার বড় ধরনের রাজস্ব পেয়ে থাকে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বর্তমান 2024-25 অর্থ বছরে এসে যে ভারত বাংলাদেশ আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞার কারণে যে আমদানি এবং রপ্তানি বড় ধরনের ঘাটতি দেখা গেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। পর্যাপ্ত পুকুর নেই, তাই হ্যাচারির সক্ষমতা অনুযায়ী পোনা উৎপাদন করতে পারছে না বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি। ফলে কাপ্তাই হ্রদে লক্ষ্যমাত্রার 30% মাছের পোনা অবমুক্ত করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙ্গামাটির লংগদু উপজেলার মরিশাচর হ্যাচারি, যেখানে ব্রুড পুকুরে হালদা ও কাপ্তাই হ্রদের উন্নত জাতের মা মাছ সংরক্ষণ করে উৎপাদন করা হয় রেনু। কিন্তু শুরু থেকেই ড্রেজিং না করায় ভরাট হয়ে যাচ্ছে এই কৃত্রিম জলাধার। এতে প্রায় ধ্বংস হয়ে গেছে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো, যার প্রভাব পড়েছে কার্প জাতীয় মাছের উৎপাদনে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেনু উৎপাদন শুরু করেছে বিএফডিসি। তবে পুকুর স্বল্পতার কারণে হ্যাচারির সক্ষমতা 70% পোনা উৎপাদন সম্ভব হচ্ছে। এতে হ্রদের লক্ষ্যমাত্রা অনুযায়ী পোনা অবমুক্ত করতে পারছে না সংশ্লিষ্টরা। পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রেনুটা আমাদের হাউজে দেয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা লেখা আতাই লেখে অবমুক্ত করি। এখানে আমরা 70 কেজির মতো রেনু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। এখানে 100 কেজি আমরা করতে পারি না আমাদের পুকুর স্বল্পতার কারণে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার কথা জানিয়েছে বিএফডিসি কর্মকর্তা। জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। বিএফডিসি তথ্য অনুযায়ী 28 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হ্যাচারি, যেখানে রয়েছে 8টি নার্সারি ও 2টি ব্রড পুকুর। সময় সংবাদ, রাঙ্গামাটি। শান্তই হচ্ছে না সমুদ্র। 20 দিনে 4 দফায় জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সাগর বিক্ষুব্ধ থাকায় মাছ ধরতে না পেরে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। আবহাওয়া বিভাগ বলছে জুলাই জুড়ে বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। মোহাম্মদ ফরাজার ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 11 জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত 20 দিনে 4 দফায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এইটা হলো মৌসুমী বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে, এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার 1 লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঘখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি না বাড়ির একদিন থাকলে 10 দিন বইতে পারে, 5 দিন 6 দিন বইতে পারে। জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ 13 বার 3 নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি জাতের আম চাষ। জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকার নামি দামি জাতের আম এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে বিভিন্ন উপজেলায়। আকর্ষণীয় রং, অসাধারণ স্বাদ এবং উচ্চ বাজার মূল্যের কারণে এসব আমের প্রতি ক্রেতা ও কৃষকদের আগ্রহ বাড়ছে। বিস্তারিত খাগড়াছড়ি রিপোর্টার জিতেন বড়ুয়া রিপোর্টে।
খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক উৎস্ন চৌধুরী ৫ একর জমিতে গড়েছেন বিদেশি জাতের আমের বাগান। একই উপজেলার মংসিত চৌধুরী ২০১৪ সালে সরকারি চাকরি ছেড়ে নামেন আম চাষে। ৩০ একর জমিতে ৫৪ প্রজাতির দেশি বিদেশি আম চাষ করেন তিনি। চাহিদা ও দাম ভালো পাওয়ায় জেলার কৃষকরা ঝুঁকছেন সুস্বাদু এই ফল চাষে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশি আমি পরিচর্যা একই খরচ, এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। টোটাল এখন ৩০ একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। দুটি আম বাগান রয়েছে আমার, প্রতিটি আম বাগানে বাৎসরিক প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা ইনকাম হচ্ছে। বাজারে প্রকারভেদে ১ কেজি বিদেশি জাতের আম বিক্রি হচ্ছে ১০০ থেকে ৯০০ টাকায়, তবে বেশিরভাগ মিলছে ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে। ফলন বাড়লেও বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। যদি সরকারি টুল কেন্দ্রগুলোও আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যদি সরকারি টুলগুলো আদায় করতো তাহলে আমাদের জন্য, কৃষকদের জন্য সুবিধা হতো। এদিকে বিদেশি আম চাষে আগ্রহ বাড়ায় প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানালো কৃষি অধিদপ্তর। বিভিন্ন জাতের বিদেশি আমের চাষ হচ্ছে। আমরা যেটা করছি কৃষি বিভাগ, সেটা হচ্ছে আমাদের সরকারি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এই আমগুলির চারা তৈরি করে, কলমের মাধ্যমে চারা তৈরি করে আমরা কিন্তু কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। খাগড়াছড়ি জেলায় ৪,৪২১ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর এসব বাগানে উৎপাদন হয়েছে ৫৪,০০০ মেট্রিক টন ফল। সময় সংবাদ, খাগড়াছড়ি। বান্দরবানে জুম চাষের পাশাপাশি দিন দিন বাড়ছে রাঙ্গুয়াই আমের বাগান। পাহাড়ের মাটি ও আবহাওয়া এই আম চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হচ্ছে। খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা থাকায় আম বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পার্বত্য জেলা বান্দরবান একসময় জুম চাষে নির্ভরতা থাকলেও বর্তমানে গড়ে উঠেছে নতুন নতুন আম বাগান। বিশেষ করে সম্প্রসারিত হচ্ছে রাঙ্গুয়াই আমের বাগান। জেলায় আম্রপালি, হাড়িভাঙা ও রূপালী সহ বিদেশি বিভিন্ন জাতের আম বাগান থাকলেও রাঙ্গুয়াই আমের বাগান সবচেয়ে বেশি। পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো। আকারে বড়, খেতে সুস্বাদু ও দাম কম হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি আম বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। লাভজনক হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে রাঙ্গুয়াই আম। রাঙ্গুয়াই আম ৫ মাইল, ৬ মাইল, সিম্বুক, ১২ মাইল জায়গার মধ্যে ভালো হয় ফল। বেশিরভাগ আচার এবং জুস তৈরি করা হয়। ৫ একর আমরা মোটামুটি ১ বছর খানা তো পাইছি। আমটা এত বেশি হয় এখানে বলা বাইরে, এই আমটা বান্দরবান ছাড়া কোথাও হয় না। তবে আমরা বিভিন্ন জায়গায় ছড়াই। এদিকে সঠিক পরিচর্যার মাধ্যমে পাহাড়ের রাঙ্গুয়াই আমের বাগান আরো বাড়বে বলে জানায় কৃষি বিভাগ। বাগান যখন লিজ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু বাগানের তেমন একটা পরিচর্যা, যারা কিনে নেয় বাগানটা তারা কিন্তু পরিচর্যাটা করে না। বাগানগুলোর পরিচর্যা করতে হবে এবং লিজ দিয়ে একেবারে ৫ বছরের জন্য বিক্রি করে দেওয়াটা এটা ঠিক হবে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন এলাকায় ৭,১৬৭ হেক্টর জমিতে রাঙ্গুয়াই আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ৩৫,০০০ মেট্রিক টন। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার 2023-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 467টি বই থেকে যাচাই বাছাই করে 3 লেখককে দেয়া হয় এই পুরস্কার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে লেখকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। 13তম সাহিত্য পুরস্কারের এই আসরে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন লেখক হাসনাত আব্দুল হাই। আমনুল ইসলাম ভুইয়া, ধ্রুব এশ ও উম্মে ফারহানা জিতে নিয়েছেন ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার 2023। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
মার্কিন আগ্রাসী শুল্ক নীতি ও চাহিদা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রূপা সহ বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম। তবে এর মধ্যেও শিল্প খাতে দরকারি পণ্য কপারের দাম রয়েছে নিম্নমুখী। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী শুল্ক নীতি, অন্যদিকে চাহিদা বৃদ্ধি, এই দুই কারণে বিশ্ববাজারে বাড়ছে বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, বিশ্ববাজারে বর্তমানে প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৩,৩35.২৪। মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহে বেড়েছে ২% বেশি। আরেক মূল্যবান ধাতু রূপার দাম এক সপ্তাহে $২.৫% বেশি বেড়ে প্রতি ট্রয় আউন্স বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় $৩৭। প্রতি ট্রয় আউন্স প্লাটিনাম বেচাকেনা হচ্ছে $১,৩৯১। এক সপ্তাহে এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৪%। সপ্তাহ ব্যবধানে আরেক শিল্পপণ্য ইস্পাতের দাম বেড়েছে প্রায় ৩%। বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $৪২৭। তবে শিল্প খাতে দরকারি আরেক পণ্য কপারের দাম এক সপ্তাহে কমেছে প্রায় 1%। বর্তমানে প্রতি ট্রয় আউন্স কপার বিক্রি হচ্ছে $5। আবারও বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের চিঠি পাঠাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হার হতে পারে 10 থেকে 70% পর্যন্ত। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে সেসব দেশের উপর এই শুল্ক আরোপ হবে বলে জানানো হয়েছে। আবারও বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের চিঠি পাঠাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন 10 থেকে 12টি দেশে চিঠি পাঠিয়ে জানাবে তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে কী পরিমাণ শুল্ক আরোপ করা হবে। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, এই শুল্ক হার হতে পারে 10 থেকে 70% পর্যন্ত। 1 আগস্ট থেকে যা কার্যকর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা আগামীকাল থেকে বিভিন্ন দেশে চিঠি পাঠানো শুরু করতে যাচ্ছি। আগামীকাল সম্ভবত 10 থেকে 12টি দেশে চিঠি পাঠানো হবে। আমার মনে হয় 9 তারিখের মধ্যে সব দেশেই পাঠানো শেষ হবে। এই শুল্কাহার হতে পারে 10 থেকে 70% পর্যন্ত। এর আগে গেল 2 এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের ওপর 10 থেকে 50% পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন। পরবর্তীতে তিনি বেশিরভাগ দেশের জন্য শুল্ক হার 3 মাসের জন্য 10% নামিয়ে 9 জুলাই পর্যন্ত আলোচনার জন্য সময় বেঁধে দেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে যুক্তরাজ্য ভিয়েতনামের সঙ্গে চুক্তিও হয়েছে। চীনের সঙ্গে একটি চুক্তির কাঠামোতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়া দেশগুলোর ওপর আবার শুল্ক আরোপ করবেন বলে বারবার হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। 9 জুলাইয়ের আগে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে আশঙ্কায় দিন পার করছেন জার্মান রপ্তানিকারকরা। মার্কিন শুল্কের ওপর ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সতর্ক অবস্থানে রয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। এরই মধ্যে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ইইউর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন গাড়ি, ইস্পাত এবং ওষুধের মতো মূল শিল্পগুলোকে রক্ষা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিরোধ নিষ্পত্তি করে। নিজস্ব মালিকানাধীন 4 থেকে 5টি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বিক্রির পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান ও তেল জায়ান্ট আরামকো। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, খরচ কমিয়ে মুনাফা ও রাষ্ট্রীয় ডিভিডেন্ড বাড়াতে বেশ কিছু সময় ধরেই আরামকোকে চাপ দিয়ে আসছিল সৌদি সরকার। এরই অংশ হিসেবে সম্পদ বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে আরামকো। এর ফলে প্রতিষ্ঠানটি থেকে কয়েক হাজার কোটি ডলার বাড়তি আয় ও রাষ্ট্রীয় কোষাগারে বেশি অর্থ জমা হবে বলে জানায় রয়টার্স। আরামকোর বিদ্যুৎ কেন্দ্র বিক্রি থেকে প্রাথমিকভাবে প্রায় 48,000 কোটি টাকা তোলার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসেও বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 26% কমেছে শেয়ার দামও। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক অবস্থানের কারণেই বিক্রি কমেছে টেসলার। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 4 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় 13.5% বিক্রি কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার। এ নিয়ে টানা 2 প্রান্তিক বিক্রির পতন দেখল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি 3,84,122টি গাড়ি সরবরাহ করেছে, যেখানে আগের বছরে এই সংখ্যাটি ছিল 4,43,956। কমেছে শেয়ারের দামও। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য নেমে গেছে $1 লাখ কোটি নিচে। এদিকে চীনা গাড়ি নির্মাতারা নতুন ও আরো সাশ্রয়ী মডেল বাজারে ছাড়ায় টেসলার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একই সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বর্তমানে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিক্রিতে প্রভাব পড়ছে বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। বেতন বৃদ্ধি ও ন্যায্য মর্যাদার দাবিতে ধর্মঘটে নেমেছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পরিচ্ছন্নতা কর্মীরা। আবর্জনা পরিষ্কার পরিষেবা বন্ধ রাখায় অচল হয়ে পড়েছে পুরো শহর। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। ফিলাডেলফিয়া শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার স্তূপ এখন নিত্যদিনের দৃশ্য। হাঁটা চলার জায়গা তো দূরে থাক, আবর্জনায় ভরে গেছে বাসার সামনের পথঘাটও। ডাস্টবিন উপচে পড়ে ময়লা, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার স্তূপে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। বেতন বৃদ্ধি ও ন্যায্য মর্যাদার দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘট চলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পুরো শহর। ধর্মঘটে থাকা কর্মীরা বলছেন, তাদের কাজের গুরুত্বের তুলনায় পারিশ্রমিক খুবই কম। 1 জুলাই থেকেই বন্ধ রয়েছে ময়লা সরানোর কাজ। তবে ধর্মঘটের বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয়রাও। এই মানুষগুলোর প্রকৃত মূল্য দিন। যে কয় টাকা তারা পায় তার চেয়েও অনেক বেশি প্রাপ্য তাদের। ধর্মঘট নিয়ে এটাই আমার মত। এদিকে ময়লা আবর্জনার দুর্গন্ধে স্থানীয় কয়েকজন নিজেরাই নেমেছেন ময়লা সরানোর কাজে। তারা বলছেন, অতি দ্রুত এর সমাধান হওয়া উচিত। জানান, বৃহস্পতিবারও শহর কর্তৃপক্ষ ও ইউনিয়নের মধ্যে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিনিয়োগ সংকটে ভুগছে স্টার্টআপ। বছরে 200 প্রতিষ্ঠানের মধ্যে আলোর মুখ দেখছে অল্প কটি। নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। বরাদ্দ বণ্টনে দুর্নীতি বন্ধের তাগিদ। শান্ত হচ্ছে না সমুদ্র, নামছে না সংকেত। মাছ শিকারে যেতে না পেরে দিশেহারা উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। জুলাই জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস। এবং পুকুর সংকটে বিএফটিসি। কাপ্তাই হ্রদে লক্ষ্যমাত্রার 30% পোনা ছাড়া সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।